বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা চলে এসেছি পরবর্তী শিফট নাম্বার 9 নিয়ে, যেটা আমরা এসএসসি জিডি কনস্টেবল 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। এর আগে অলরেডি আমরা আটটি শিফট নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমাদের এক্সাম ডেট যেটা শুরু হচ্ছে, সেটা তোমাদের যে এক্সাম ডেট দেওয়া আছে ফেব্রুয়ারি 4 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তো এখনও পর্যন্ত তোমাদের কাছে সম্পূর্ণভাবে 1 মাস রয়েছে, ঠিক আছে। এই 1 মাস তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুব ভালো করে রিভিশন করতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে একটু দেখে নেবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজও তোমাদের খুব ভালো আছে। তো এই জন্য তোমাদের অবশ্যই বলবো কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের থেকে নিতে পারো জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, যেটা তোমরা 51 টাকায় পাও। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দিচ্ছি আমাদের পিডিএফ, যেটা আছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024, তোমাদের নভেম্বর পর্যন্ত কমপ্লিট করা আছে এবং ডিসেম্বর শেষ হলে সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনও পর্যন্ত নাওনি, তোমরা যারা নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বরের যে পিডিএফটা, এটা 51 টাকায় পাবে। আর এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে আরপিএফ এসআই এলপি 2024-এর যে এক্সাম হয়েছে, এমনকি তোমাদের যে জেই এক্সাম হয়েছে 2024-এ আরপিএফ এসআইয়ের, তো সমস্ত যে এক্সামগুলোতে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সব বেশিরভাগ হুবহু কোশ্চেন কিন্তু সেম টু সেম অ্যাজ ইট ইজ তোমাদের এসেছে আমাদের এই পিডিএফ থেকে। এছাড়া সিএইচএসের 2024, সিপিও 2024, এমটিএস 2024, জিডি, এই ফেজ সমস্ত 2024-এর এক্সামগুলোতে এসেছিল আমাদের এখান থেকে চলে এসেছে। এমনকি ক্লার্কশিপ এক্সামেও কিন্তু অনেক প্রশ্ন কমন এসছে আমাদের এই পিডিএফটি থেকে। তো অবশ্যই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এটা থেকে দেখতে পারো। যারা নেবে ভাবছো, অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করে নেবে। এখানে প্রতি মাসে টপ 100 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। সুতরাং 12 মাসে তোমরা 1200 কোশ্চেন পাবে, আর যেখান থেকেই তোমাদের 90% কমন চলে আসবে। ওকে, তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে। ডিসেম্বর 2024-এর পর দাম বেড়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। এটা শিফট নাম্বার 1। তো এখানে টোটাল 53টা শিফট আছে 2024-এ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। আমরা আমাদের আজকের ক্লাস 9 নম্বর শিফটে ফিরে আসি। আর সম্পূর্ণ যে জিডি এই যে পিডিএফটা যেটা তোমরা দেখছো স্ক্রিনে, এটা যদি তোমরা নিতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা ডিসক্রিপশনের নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে। এই সম্পূর্ণ পিডিএফটা তোমরা 53টা শিফট আছে এখানে। তো তোমাদের এটা 50 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। 50 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিতে পারবে এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আমাদের প্রথম আজকের কোশ্চেন যেটা আছে, নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্টের একটি রিট নয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট জারির ক্ষমতা আছে, তোমরা সকলে জানো। এই কত নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্টকে রিট জারি করার অধিকারটা দিয়ে থাকে? আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে তার রিট জারি করার মানে যে ক্ষমতাটা, যে পাওয়ারটা দিয়ে থাকে। এবং হাইকোর্টেও কিন্তু রিট জারি করার পাওয়ার আছে, যেটা হাইকোর্ট পাচ্ছে কত নম্বর আর্টিকেল থেকে? 226 নম্বর আর্টিকেল থেকে কিন্তু হাইকোর্টকে পাওয়ার দেওয়া হয় তার রিট জারি করার। টোটাল কত রকমের রিট আছে এখানে আমরা দেখতে পাবো যে এখানে এইটা রিট নয়, কিন্তু আমাদের রিট কটা আছে এখনও পর্যন্ত? আমাদের যে রিটগুলো সেটা 5টা আছে, যেটা আমাদের হবে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সেন্টাউরি, প্রোহিবিশন এবং কো ওয়ারান্টো। তো এই পাঁচটি কিন্তু রিট রয়েছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট 32 এর মাধ্যমে কিন্তু জারি করে থাকে এবং হাইকোর্ট কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা ক্ষমতা রয়েছে হাইকোর্টের। তো আমি আর একবার বলে দিচ্ছি 5টা রিট, যেটা হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সেন্টাউরি, প্রোহিবিশন যেটা আছে এবং কো ওয়ারান্টো। এই 5টা কিন্তু রিট রয়েছে। আর তোমাদের কিন্তু ক্লার্কশিপ এক্সামেও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে নিচের মধ্যে কোনটা একটি রিট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি। ভারতীয় ক্রীড়াবিদ, আমাদের এটা কি আছে, অঞ্জুম চোপড়া, ইনি কোন খেলাটি খেলে থাকেন? ইনি কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কিত, অঞ্জুম চোপড়া। পরবর্তী কোশ্চেন আছে রাধা শ্রীধর, ইনি কোন শাস্ত্রীয় লোকনৃত্যের সাথে যুক্ত? ইনি কিন্তু একজন ভারতনাট্যম ড্যান্সার। তো ভারতনাট্যম এটা কোন রাজ্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য, যেটা কিন্তু ভারতের কিন্তু সবথেকে পুরনো ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে একটা। এবং এটা কিন্তু ভারতনাট্যম, এটা তামিলনাড়ুতে আমরা দেখবো এটা অর্গানাইজড হচ্ছে, মানে এটার উৎপত্তি হচ্ছে। এবং এই তামিলনাড়ুর যে ভারতনাট্যম ড্যান্সার, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ড্যান্সারের আমরা নাম পাই। যেমন তার মধ্যে আসছে আমাদের পদ্মা সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী অরুণ দোলে, আলানমেল ভেল্লি, এই ধরনের বিভিন্ন নাম কিন্তু আমরা পাই, যেগুলো আমাদের এসএসসির বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমরা প্রশ্ন দেখব। এছাড়া তোমাদের এখানে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ ড্যান্স ফর্ম বা যে টেম্পল রিলেটেড বিভিন্ন ধরনের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে, এগুলো তোমরা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখানে তোমরা দেখতে পারবে, যেখানে তোমরা ক্লাসটা আজকে দেখছো কিন্তু, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে সাইমন কমিশন কত সালে ভারতে আসছে? সাইমন কমিশন কিন্তু 1928 সালে কিন্তু ভারতে এসেছিল সাইমন কমিশন। নেক্সট আছে ফিফা অনূর্ধ্ব অর্থাৎ আন্ডার-17 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2023, সেখানে আয়োজন করেছিল কোন দেশ? সেটা কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু আয়োজন করেছিল।
পরবর্তী আমাদের কোশ্চেন আছে 2023 সালের আগস্ট মাসে মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম উদ্যোগরত্ন পুরস্কার ভূষিত হয়েছিলেন তিনি কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তার কারণ রতন টাটা তিনি কিন্তু 2024-এ মারা গেছেন। সুতরাং এখান থেকে প্রশ্ন তোমাদের এই বছর 2000 জিডি 2025-এ 25 তো তোমাদের যেটা এক্সাম দেবে, হ্যাঁ 2025-এর এক্সাম দেবে তোমরা। তো 2025-এর যে এক্সামটা দেবে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে রতন টাটা থেকে। আর এই প্রশ্নটাই তোমরা কিন্তু অবশ্যই আবার পাবে। কী বললাম প্রশ্নটা ভালো করে দেখে নেবে। মহারাষ্ট্র ভূষণ সম্মানে ভূষিত হয়েছেন 2023-এ কে? এটা উদ্যোগরত্ন, মানে উদ্যোগরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন মহারাষ্ট্র সরকারের থেকে। কে পেয়েছে? রতন টাটা। আবার কোন মহারাষ্ট্র সরকার দিয়েছে এটাও মাথায় রাখবে, ঠিক আছে? উদ্যোগরত্ন 2023-এ পেয়েছে। এছাড়া এই রতন টাটা থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন আসবে, তিনি পদ্মভূষণ কত সালে পেয়েছিলেন? 2000 সালে কিন্তু তিনি থার্ড হাইয়েস্ট যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড রয়েছে আমাদের ভারতে, সেটা কিন্তু তিনি পেয়েছিলেন পদ্মভূষণ 2000 সালে। এবং সেকেন্ড হাইয়েস্ট আমাদের যে সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে সেটা কিন্তু পদ্মবিভূষণ, তিনি সেটাও পেয়েছিলেন 2008 সালে। এছাড়া তিনি আবার যে সমস্ত পুরস্কারগুলো পেয়েছিলেন তার মধ্যে উদ্যোগরত্ন তোমাদের যেটা বললাম 2023 সালে পেয়েছিলেন তিনি। এছাড়া আর তোমাদের আচ্ছা এখান থেকে সয়াজি রত্ন অ্যাওয়ার্ড 2014 সালে কিন্তু এর একটা পেয়েছিলেন, ঠিক আছে? এটাও মাথায় রাখবে, সয়াজি রত্ন অ্যাওয়ার্ড 2024, ঠিক আছে? এছাড়া তিনি জাপান থেকেও তিনি একটা মানে পুরস্কার পেয়েছিলেন, যেটা কিন্তু অর্ডার অফ দ্য রাইজিং সান, ঠিক আছে? এখান থেকেও কিন্তু তিনি একটা পুরস্কার পেয়েছিলেন জাপান থেকে। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের কিন্তু আসবে। এছাড়া আরেকটা মনে রাখবে, যেটা তোমাদের 2020 সালে কিন্তু রতন টাটা পেয়েছিলেন, যেটা কিন্তু অনারারি সিটিজেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কোথা থেকে পেয়েছিলেন এটা? সিঙ্গাপুরের গভর্নমেন্ট থেকে কিন্তু এটা পেয়েছিলেন, ঠিক আছে? সিঙ্গাপুর থেকে। এটাও পরীক্ষায় আসতে পারে, এটা 2020-তে পেয়েছেন। হ্যাঁ, তো এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের বলে দিলাম। অবশ্যই এগুলো কিন্তু করে যাবে, কারণ রতন টাটা 2024-এ মারা গেছেন, তো এখান থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। পরবর্তী কোশ্চেন আছে, কোন মুখ্যমন্ত্রী 2023 সালে পুরনো মারাঠা কুণিবিদের কুণবি যে শংসাপত্র দেওয়ার বিষয়ে একটি ঘোষণা করেছিলেন? সেটা একনাথ শিন্ডে দিয়েছিলেন। একনাথ শিন্ডে কিন্তু সেই সময়কার কে ছিলেন? সেই সময়কার কিন্তু এই মহারাষ্ট্রে কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তো? তো একনাথ শিন্ডে সেই সময় ছিলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের কি, আর একনাথ শিন্ডে তোমাদের এখান থেকে দেখে নেবে, কিন্তু বর্তমান কিন্তু একনাথ শিন্ডে কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কিন্তু নেই, ঠিক আছে? বর্তমানে মহারাষ্ট্রে যদি আমরা বলি মুখ্যমন্ত্রী কে রয়েছেন, বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের দেবেন্দ্র ফাডনাবিস, ঠিক আছে? যিনি কিন্তু 2024-এর ডিসেম্বরে কিন্তু তিনি কিন্তু সম্প্রতি কিন্তু নিযুক্ত হয়েছেন। আর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের অবশ্যই লিস্ট দেখে যাবে, কারণ ওখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়। পরবর্তী যে কোয়েশ্চেন আছে আমাদের কি, পিএম প্রোগ্রাম ফর যে রিস্টোরেশন অ্যাওয়ারনেস লুডিসমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেশন অফ মাদার আর্থ, এটা বাংলায় লেখা আছে তো ওই জন্য পড়তে সমস্যা। সে যাই হোক, পিএম যে প্রণাম যে স্কিম যেটা কিন্তু রয়েছে 2023-এর, এটা চালু করা হয়েছে। কারণ কি? কারণ বিকল্প সারের ব্যবহার এবং রাসায়নিক সারের সুষম ব্যবহারকে উন্নত করার জন্য কিন্তু এই ধরনের প্রকল্পটি 2023-এ কিন্তু চালু করা হয়েছিল। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, প্রকল্প কিন্তু অবশ্যই দেখে রাখবে, পারলে আমি একটা ক্লাস দিয়ে দেবো তোমাদের সমস্ত প্রকল্প থেকে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সেটা এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই তোমরা যে কোনো টপিক ওয়াইজ ক্লাসগুলো এখানেই পাবে, ঠিক আছে? পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজান? তিনি কিন্তু অবশ্যই সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। এছাড়া সেতার কিন্তু রবিশঙ্করই শুধু বাজান না, তাছাড়া অনেক আছে, যেমন আলী আকবর খান আছেন, অনুষ্কা শঙ্কর, বেলায়েত খান, ঠিক আছে? জাকির হোসেন যেমন তবলা, তিনি কিন্তু সেতারও কিন্তু বাজান, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আর এই জাকির হোসেন থেকে এবছর তোমাদের অবশ্যই জিডিতে এক্সামে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে, যেমন ঠিক রতন টাটা যেমন আসবে, ঠিক এটাও এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আর তিনি কিন্তু চারবার কিন্তু গ্র্যামি পুরস্কার পেয়েছেন। প্রথম 2009-তে পেয়েছিলেন প্ল্যানেট রুমে, 2024-এ কিন্তু তিনটে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। সঙ্গীতে দেওয়া হয় গ্র্যামি অ্যাওয়ার্ড, এবং তিনটি ফিল্ডে তিনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে? এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আসবে, দেখে নেবে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটির লিঙ্গানুপাত সবচেয়ে কম আছে? হরিয়ানায় কিন্তু লিঙ্গানুপাত সবথেকে কম আছে, ঠিক আছে? দেখে রাখবে। পরবর্তী কোশ্চেন আছে, একটি ফুটবল ম্যাচ দুটি দল দ্বারা খেলা হয় এবং প্রতিটিতে সর্বোচ্চ কতজন করে খেলোয়াড় থাকে? তোমরা জানো যে ফুটবলে, ক্রিকেটে বা হকিতে তিনটেতেই কিন্তু 11 জন করে খেলোয়াড় থেকে থাকে, ঠিক আছে? প্রতিটি দলে। পরবর্তী কোশ্চেন আছে, এটা কি আছে, ভারতনাট্যমের অন্যতম বিশিষ্ট শিল্পীদের মধ্যে কাকে বিবেচনা করা হয়? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রুক্মিণী দেবী অরুণডোলে, তাকে কিন্তু ভারতনাট্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিশিষ্ট শিল্প হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। আর নৃত্যশিল্প সম্পর্কে তোমাদের একটা কিন্তু ক্লাস দেওয়া আছে, দুটো ক্লাস দেওয়া আছে, ঠিক আছে?
আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে একই শিফটে কিন্তু তোমাদের দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হলো। আর প্রথম ক্লাসে তোমাদের বলে দিয়েছি, মানে প্রথম কোশ্চেন, প্রথম না সেকেন্ড কোশ্চেনই বলে দিয়েছি ভারতনাট্যমের গুরুত্বপূর্ণ যে লিস্ট কটা, অবশ্যই কটা দেখে রাখবে, কারণ ওখান থেকে প্রশ্ন 100% আসবে, ঠিক আছে। আর এখান থেকে একটা ক্লাসও দেওয়া আছে, তোমরা অবশ্যই চ্যানেলে যাও, চেক করো, স্ট্যাটিক জিকে যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু এই ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি ওর মধ্যেই তোমাদের সমস্ত কোশ্চেন কভার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখবো, তার আগে অবশ্যই বলে রাখি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে যারা যারা এখনও যুক্ত হওনি। ওখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু শেয়ার করা হয়ে থাকে, যে কোনো নোটিফিকেশান এবং যে কোনো ধরনের পিডিএফ, গুরুত্বপূর্ণ পিডিএফ সেখানে কিন্তু শেয়ার করা হয়। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, বর্তমানে কে এখানে কী আছে, কোন নদীর তীরে হরপ্পা যে প্রাচীন নগরী নির্মিত হয়েছিল সেটা কোন নদীর তীরে অবস্থান করছে? তোমরা জানো এটা হরপ্পা সভ্যতা কিন্তু অবস্থান করছে রাবি বা ইরাবতী নদীর তীরে, ইরাবতীও থাকতে পারে অপশানে, ঠিক আছে। রাবি বা ইরাবতী নদীর তীরে কিন্তু অবস্থান করছে এই হরপ্পা। কোথায় না মন্টগোমেরি জেলা, যেটা কিন্তু পাকিস্তান পাঞ্জাবে অবস্থান করছে বর্তমানে। এটা কে আবিষ্কার করেছিল? এটা কিন্তু দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। সাল কত? 1921-এ। 1921-এ কিন্তু দয়ারাম সাহানি এটা কিন্তু প্রাচীন যে হরপ্পা সভ্যতা তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। এবং এর সাথে সাথে এটাও মনে রাখবে মহেঞ্জোদারো সভ্যতাটা কিন্তু আবিষ্কার করেছিল কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বা আর ডি ব্যানার্জি, তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন 1922, এর পরের বছরই, ঠিক আছে। মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো থেকেও তোমাদের একটা ক্লাস করানো ছিল, সেটাও তোমরা দেখে নিতে পারো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। পরবর্তী কোশ্চেন আছে, নিচের কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? এখান থেকেও প্রশ্ন তোমাদের আসবে, কারণ জিডি 2023-এ এখান থেকে তো প্রশ্ন পুরো ছেপে দিয়েছিল, ঠিক আছে। কারণ এটা কারেন্টের টপিক, তোমরা অবশ্যই চেষ্টা করবে কারেন্টের ওটা আমাদের পিডিএফটা নিয়ে নেওয়ার। ওখান থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কমন পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন কেন আসবে সবুজ বিপ্লব? তার কারণ 2024-এ ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, আর ভারতরত্ন থেকে তোমাদের একটা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসের বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। এই যে ভারতরত্ন দেওয়া হয়েছে, টোটাল কতজনকে দেওয়া হয়েছে? 2024-এ কিন্তু 5 জনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। নাম কটা আগে বলে নিই। কর্পূরী ঠাকুর, যে কিনা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, লালকৃষ্ণ আডবাণী, যে কিনা ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ফর্মার, এবং পিভি নরসিমা রাওকে দেওয়া হয়েছে, যিনি কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন ভারতের, এবং চৌধুরী চরণ সিংকে দেওয়া হয়েছে, যিনি কিন্তু ফর্মার প্রাইম মিনিস্টার, তার সাথে সাথে উত্তরপ্রদেশের প্রাক্তন সিএমও ছিলেন, ঠিক আছে। এবং এম এস স্বামীনাথনকেও দেওয়া হয়েছে ভারতরত্ন পুরস্কার। এম এস স্বামীনাথনটাকে, এম মানে হলো মনকম্বু সাম্বাসিবন স্বামীনাথন, ঠিক আছে। এম এস স্বামীনাথন, যিনি কিনা ভারতের সবুজ বিপ্লবের জনক, ঠিক আছে। তো এই জন্য তেনাকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে 2024 সালে। আর এই জন্যই কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। আপকামিং তোমাদের 2025-এরও যে জিডি হবে বা এমটিএস হবে বা তোমাদের এনটিপিসি বা রেলের যে কোনো এক্সাম হবে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। পরবর্তী প্রশ্ন আছে, দারিদ্র্য সীমার নিচের জনসংখ্যাকে, আচ্ছা জনসংখ্যার অনুপাতকে দারিদ্র অনুপাত বা ড্যাশ বলা হয়ে থাকে, যেটা কিন্তু হেড কাউন্ট অনুপাত, অর্থাৎ হেড কাউন্ট যে রেশিওটা, সেটা কি আমাদের রাইট অ্যান্সার হবে দারিদ্র অনুপাত যেহেতু। পরবর্তী প্রশ্ন আছে আমাদের কি, কত্থক নৃত্য ড্যাশের সমন্বয় হিসাবে পরিচিত? তো কত্থক কিন্তু সঙ্গীত, নৃত্য এবং যে আখ্যানের সমন্বয়, অর্থাৎ মিউজিক, ড্যান্স এবং ন্যারেটিভের সংমিশ্রণে তৈরি কত্থক লোকনৃত্য। এই কত্থক লোকনৃত্যটা কোন জায়গায় দেখা যায়? এটা কিন্তু নর্দার্ন ইন্ডিয়া অথবা উত্তরপ্রদেশ, ঠিক আছে। উত্তরপ্রদেশের সমস্ত জায়গাতেই দেখা যায় এবং নর্দার্ন ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায় এই কত্থক ড্যান্স। এই কত্থক ড্যান্স থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে কত্থক ড্যান্সের রানী কাকে বলা হয়, তাই তো। দ্য কুইন অফ কত্থক কাকে বলা হয়? এটা কিন্তু সিতারা দেবীকে বলা হয় কুইন অফ কত্থক, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় প্রশ্নে। এছাড়া কত্থক রিলেটেড যে সমস্ত মানুষগুলো বিখ্যাত, তাদের নামগুলো একটু দেখে নিতে হবে, তাই না। যেমন বিরজু মহারাজ, তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরজু মানে মহারাজ দিয়ে যেগুলো থাকবে, বিরজু মহারাজ, লাচ্ছু মহারাজ, ঠিক আছে। তো তোমাদের শম্ভু মহারাজ, এই ধরনের যে নামগুলো আছে এগুলো সবই তোমাদের কত্থকের সাথে সম্পর্কিত। এছাড়া সীতারা দেবী, যিনি কিন্তু কত্থকের রানী নামে পরিচিত, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, ভারতের জাতীয় পতাকার অসম্মান এবং ভারতীয় সংবিধানে উল্লিখিত নিচের কোন মৌলিক কর্তব্যের লঙ্ঘন করা? এটা কিন্তু ধারা নাম্বার 51-এর এ এবং তার সাবক্লস এ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে, এবং মৌলিক কর্তব্য তোমাদের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কিন্তু এটা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলো? 11টি কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে বর্তমান। এবং কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছিল? এটা কিন্তু তোমাদের পার্ট 4-এর 51 এতে আছে মৌলিক কর্তব্য, যেটা কিন্তু তোমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে হয়েছিল। তো তখন কিন্তু এটা অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু 100% এখান থেকে প্রশ্ন আসবে, যে কটা আমি বললাম। আর এখানে কি আছে, এখানে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সংবিধান থেকে আছে, আমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু 3টি ক্লাস করিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং আরপিএফের আগের বছরের কোশ্চেন করে দিয়েছি 2024-এর। ওর বাইরে কোনো কোশ্চেন তোমরা কিন্তু এসএসসি জিডিতেও কিন্তু পাবে না। তো আশা করছি তোমরা কিন্তু ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল থেকে, ঠিক আছে। এখানে কিন্তু সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই নেওয়া হয়েছে, যেগুলো বারবার পরীক্ষা আসে।
এবং 2024-এ যে রেল এক্সাম নিয়েছে আরপিএফ এসআই, সেখানেও যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু ওখানে করানো আছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। পরবর্তী প্রশ্ন আছে, তরলে পরিবর্তিত না হয়ে কঠিন থেকে সরাসরি যে পরিবর্তনকে গ্যাসের যে পরিণত হচ্ছে, মানে কঠিন থেকে সরাসরি গ্যাসে যদি পরিণত হয় তাহলে তার পদ্ধতিকে কী বলা হয়? অবশ্যই ডিপোজিশন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, অর্থাৎ ঊর্ধ্বপতন কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের বিজ্ঞান থেকে করছে। নিচের কোন সম্প্রদায় দ্বারা গুরুপুরব যে পালিত হয়, অর্থাৎ গুরুপুরব যেটা কিন্তু পালিত হয় এটা কিন্তু শিখদের, ঠিক আছে, শিখদের এটা পালন করা হয়। এবং শিখ থেকে তোমাদের প্রশ্নগুলো যেমন আসে, শিখদের প্রথম গুরু কে ছিল? গুরু নানক কিন্তু শিখ ধর্মের প্রথম গুরু ছিলেন, ঠিক আছে, গুরু নানক। এবং শিখদের দশম গুরু বা শেষ গুরু যিনি ছিলেন তিনি কিন্তু গুরু গোবিন্দ সিংহ ছিলেন, যিনি কিন্তু খালসা বাহিনী প্রতিষ্ঠাও করেছিলেন, এটাও আসে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসছে যে গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? গুরু ঔরঙ্গজেব। এটা কিন্তু মুঘল এম্পায়ার কিন্তু ঔরঙ্গজেব কিন্তু হত্যা করেছিল, ঠিক আছে। যে শিখদের যে গুরু ছিল, নবম গুরু ছিল তেগ বাহাদুরকে, তাকে হত্যা করেছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব। এবং শিখদের যে পঞ্চম গুরু ছিল তার নাম হচ্ছে অর্জুন দেব, তাকে হত্যা করেছিল কে? অর্জুনকে, যাকে হত্যা করেছিল হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর, ঠিক আছে, এটাও আছে। পরবর্তী কোশ্চেন যেটা আছে, গ্রুপ কোয়ার্টারে বসবাসকারী সহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ মহিলা শিশুর জন্য গণনা করা বা গড় আয় বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়? এটা কিন্তু মাথাপিছু আয় বা পার হেড যে ক্যাপিটাল, সেটা কিন্তু ইনকাম, যেটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, পার ক্যাপিটাল ইনকাম। তো এটা কিন্তু তোমাদের ইকোনমিক্সের থেকে এসছে এটা। আর তোমাদের বলে রাখি, এই সম্পূর্ণ যদি পিডিএফটা বাই করতে চাও তো তোমরা কিন্তু 50 টাকা দিয়ে এটা পেয়ে যাবে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে চাইলে তোমরা 51 টাকায় পাবে। আর এনটিপিসি পিবিএস আর জিকে কোশ্চেন যদি নিতে চাও এটা তোমরা 99-এ পাচ্ছ। আর এখানে কিন্তু তোমরা পিবিএস আর জিকে কোশ্চেন 2020-21 সম্পূর্ণটা পাচ্ছ, যেখানে 133টা শিফটের 5000 প্লাস জিকে কোশ্চেন আছে। আর যদি ক্লাস চাও, এর যদি ক্লাস কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে কিন্তু করানো হচ্ছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। যদি চ্যানেলে এখনই নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখনই যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন পিডিএফ হোক বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান হোক, সেগুলো কিন্তু শেয়ার করা হয় ওখানে, যে কোনো আপডেট, ঠিক আছে। তো যারা যারা তোমরা পিডিএফগুলো নিতে চাও তোমাদের সকলকে বলে রাখি, জানুয়ারি 2025 যে আসবে, ডিসেম্বর 2024 শেষ হওয়ার পরই কিন্তু এর প্রাইস কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবে সম্পূর্ণ যারা যারা যা পিডিএফ নেবে তো ডিসেম্বরের মধ্যে নিয়ে নেওয়ার ম্যাক্সিমাম, ঠিক আছে। তো পরের দাম বেড়ে গেলে সেটা কিন্তু কমানো আমাদের পক্ষে সম্ভব না, অর্থাৎ টিমের পক্ষে, সেটা টিম জানে, সেটা আমি কমাতে পারবো না আর কি, ঠিক আছে। আর পরবর্তী তোমাদের ক্লাস অবশ্যই আসছে শিফট নাম্বার 10 নিয়ে, ঠিক আছে। অন্তত তোমরা 100টা লাইক করে দিও, মিনিমাম 60টা করে দিও লাইক, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। আর অবশ্যই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এনটিপিসি আগের বছরের ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে পারবে। আর এখানে তো জিডি ক্লাস করানো হচ্ছেই। আর জিডির যদি সম্পূর্ণ পিডিএফটা দেখতে চাও তাহলে 50 টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা তোমরা নিতে পারবে। অবশ্যই ডিসেম্বরের যে জানুয়ারি থেকে ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ক্লাসে আমরা আসছি। আর তার আগে বলে রাখি যে পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে, এখানে প্লেলিস্ট কিন্তু করা আছে চ্যানেলে, ঠিক আছে। তো সম্পূর্ণ ক্লাসগুলো অবশ্যই দেখে রাখবে, ওখান থেকে কিন্তু জিকেতে ভালো নাম্বার কিন্তু স্কোর করতে পারবে জিডি কনস্টেবল 2025-এ। তো ওকে, পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।